হাসিনা সরকার দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। হাসিনা সরকার ব্লকে তাকে দেখতে যান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের চিকিৎসকরা বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ দেশকে এবং আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য সবাইকে আহ্বান করব, আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন। সরকার অবসান ঘটিয়েছি, একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি, কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয়। আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে, আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে, আমার পলিসিগুলো বাস্তবায়ন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনাদেরকে ওবায়দুল কাদেরকে দেখানো হয়েছে এবং ওবায়দুল কাদের উনি কোথায় এবং কী অবস্থায় আছেন যে ওখান থেকে সরাসরি শেখ হাসিনাকে দায়ী করছেন। অনেকেই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের সবচাইতে সুনামধন্য বাটপার অথবা একজন ওবায়দুল কাদের উনি নাকি সেনাবাহিনীর আশ্রয়ে আছে, তার কিছু দৃশ্য দেখাচ্ছে। আবার বাংলাদেশের বর্তমান অনেক চিত্রতে বলা হচ্ছে ওবায়দুল কাদের বাংলাদেশে নেই, উনি বিদেশের মাটিতে চলে গেছেন এবং সেখান থেকে কিভাবে তার এই ভিডিও বার্তা নিয়ে তারা বর্তমান এই মিডিয়া জগতে আসছে। আসলে কি বর্তমানে আমাদের যে ওবায়দুল কাদের সেনাবাহিনীর আশ্রয়ে আছেন নাকি উনি অ্যারেস্ট হয়ে গেছেন, এই সব কিছু তথ্য মিলিয়ে আজকের এই নিউজের বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। এদিকে বর্তমানে আনসার বাহিনী এবং সমন্বয়ক যারা আছেন তাদের ছাত্র আন্দোলনের সঙ্গে বড় একটা দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বতে কি বললে সার্জিস এবং নাহিদ দুজনের বক্তব্য। আমরা সকলে ঐক্যবদ্ধ দেশকে এবং আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য সবাইকে আহ্বান করব, আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন। ছাত্র জনতা সৈনিক থাকা অবস্থায় আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই, ছাত্ররা মাঠে থাকা অবস্থায় কোনো ভয় নাই। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি, কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে। অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। আমরা সকলের যৌক্তিক দাবি শুনবো, কিন্তু কোনো অযৌক্তিক পন্থায় কাউকে জিম্মি করে কোনো গোষ্ঠীগত কাহিনী আদায় করতে আসলে ছাত্র জনতা প্রতিহত করবে। সবাইকে আহ্বান করবো, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আমাদের সমন্বয়ক, আমাদের উপদেষ্টা বিন্দুরা আছেন, তারা আসবেন, তারা কথা বলবেন। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন, আমাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। সংগ্রামী ছাত্র জনতা, এরা হচ্ছে ওই পুরনো শকুন। এই পুরনো শকুনরা শুধু সচিবালয়ের দিকে নজর দেয়। আমরা তো আমাদের গণঅভ্যুত্থানে একদিনও সচিবালয়ে নজর দেয়নি, তাহলে যেখান থেকে রাষ্ট্র চলে তারা কেন সেখানে নজর দেয়? এদের বিস্তার আমরা উপড়ে ফেলবো। আজকের পর থেকে কাউকে যদি সচিবালয়ের চারিদিকে দেখা যায় তাদেরকে ছাত্র জনতা দেখে নিবে। এদের মতো 1000 শকুনকে আমরা তুলি মেরে উড়িয়ে দিব। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা রাস্তায় থাকুন। এই রাজপথকে নিরাপদ করে সবাই আমরা ঘরে ফিরে যাব।
দিন হলো, কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি। দর্শক, ইতিমধ্যে আপনারা অবৈদুল কাদেরকে আবার দেখতে পেয়েছেন, নাহিদের কিছু কথা শুনেছেন। তবে অবৈদুল কাদের আসলে কি দেশের বাইরের থেকে এইভাবে সব জায়গাতেই শেখ হাসিনাকে দায়ী করছেন, নাকি অবৈদুল কাদের বাংলাদেশে সেনাবাহিনীর আশেপাশেই কোথাও লুকিয়ে আছেন? এরকম কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন, লুঙ্গি পরা, গেঞ্জি পরা। তাহলে কি সেই ব্যক্তি অবৈদুল কাদের, উনি কি বাংলাদেশের মাটিতে লুকিয়ে আছেন নাকি বিদেশের মাটিতে লুকিয়ে আছেন? অনেক কিছু তথ্যই আমরা খুঁজে বের করতে কাজ করছি। তবে তার আগে আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাতে চলেছি, যে কথাগুলো শোনাতে চলেছি, যে সার্জিস উনি বর্তমানে সমন্বয়কের প্রধান হয়ে কাজ করছেন বাংলাদেশে সরকারের পরে। উনি যে কড়া বক্তব্য দিয়েছেন ছাত্রদেরকে অথবা আনসার বাহিনীকে উদ্দেশ্য করে, আনসার বাহিনীরা যে সমস্ত তাণ্ডব শুরু করেছে ছাত্রদের উপরে এবং সচিবালয় ঘেরাও করেছে, এজন্য ক্ষেপে গেছেন। চলুন আমরা সেই সার্জিস এবং এই বক্তব্যগুলো না শুনলে কিছুই বুঝতে পারবো না। আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে, চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে। আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারা পুরো ঘেরাও করে রেখেছে। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি, একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি। কারণ পুরো রাষ্ট্র কাঠামোই সচিবালয় থেকে পরিচালিত হয়। আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে, আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে, আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে, এইগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি। আমরা এসেছি তাদের হয়ে কথা বলতে। আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি, একবার 7 জনের দলকে নিয়ে এসেছি, একবার 17 জনের দলকে নিয়ে এসেছি। তারা আমাদের সাথেই ছিল, কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো 20 দিন হয়নি, আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই, এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল হওয়ার পরে জানান, অবশ্যই দাবি নিয়ে কথা হবে। আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো। কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে, আজকে তাদের সকল দাবি মানতে হবে, হোক যৌক্তিক হোক অযৌক্তিক। তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, ওইখান থেকে কিছু উস্কানিদাতা, আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক, তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে, ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে। আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে। যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্র কাঠামো ফাংশন করবে কিভাবে? আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র কাঠামোর ফাংশনটিকে বন্ধ করা। কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে 16 বছরের ফ্যাসিস্টকে গলা ধরে নামিয়েছে, পতন করিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরবিশ্বাসকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়ে গুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো। কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা চক্রান্ত করে। তাদের বিচারের জন্য আমাদের শহর, এটা আমাদের শহর।
এখানে যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব কেউ যদি কোনো রকম ঝামেলা করে আমরা এখান থেকে চলে যাবো, আমরা এখান থেকে চলে যাবো। যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব বলছে ঝামেলা তৈরি করতে চান এখান থেকে চলে যাবো, চলে যাবো। আর যদি একবার কেউ ঝামেলা করে তার দায়িত্ব রাজনৈতিক দলের নেতা নিতে হবে। কে এখানে ঝামেলা করতে আসছে আমি দেখলে আপনাদের সাথে কি আমাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল না? রাজনৈতিক কোনো বিষয় না, কোনো দল আপনাদেরকে ডিস্টার্ব করতে আসছি। আপনাদের এখন আপনারা যে সমন্বয় করতেছেন আমরা খুশি, কিন্তু আমরা আসছি এখানে যে আমাদের একটা চেইন আছে যে যেখানে যেখানে পাচ্ছেন সেই জন্য ইভেন্ট খারাপ করতে প্রোটোকল দিতে হবে নাকি রনি ভাই? আমরা আমাদের প্রোটোকল দিতে হবে ভাই, মানে ওনারা জানেন ওনাদের প্রোটোকল দিতে হবে আমাদের। কেন আমাদের ওনারা দুই সাইডে দাঁড়িয়ে আছে কই সরেন চাপেন মানে কি গতকালকে রাতে ছাত্রদলের সভাপতি আমাকে বলেছে আমার সাথে গ্রাম বিহেভিয়ার করতে। ভাইয়া এখন সময় না ভাইয়া, গতকাল তো আমার সাথে গ্রাম বিহেভিয়ার করতে। রনি ভাই ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। ওদেরকে চাইতে দেন, ওদেরকে ছেড়ে দিন আপনারা। বিএনপি পরিচয় দিচ্ছে, ওদেরকে কিভাবে আমরা কি বলছে প্রোটোকল দিতে হবে, ওকে আমাদের কাছে আসতে বলেন। আমার ভলান্টিয়ারকে মারতেছে বাইরে, মহিলাকে মারতেছে, কই কই আমাদের কোনো দেখছেন আমি এখানে থাকবো, তোমার টেনশন নেই। এটা থাক আমি যাই তো এটা নিয়ে দাঁড়া ওরা মারতে গেছে রনি এই রনি ওরা প্রথমে আদিবাকে মারতে গেছে, তুমি দাঁড়াও।